প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। গতকাল ছিল 3 নভেম্বর, জেল হত্যা দিবস। জাতির জীবনে এক কলঙ্কময় অধ্যায়। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সপরিবারে হত্যা করেছিল একদল বিপদগামী সেনা সদস্য। এই হত্যাকারীরাই এদেশ থেকে নির্বাসিত হওয়ার সময় ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী জাতীয় 4 নেতা, সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামারুজ্জামানকে গুলি করে এবং রঙিন দিয়ে বিদ্ধ করে হত্যা করে। জাতীয় 4 নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শুরু করছি। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের মেজার্স অফ ডিসপারশন বিষয়ের ডিসক্রিট সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে ইন্ডিভিজুয়াল সিরিজ নিয়ে আলোচনা করেছি এবং ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে আমরা প্রবলেম দেখেছিলাম। সেই প্রবলেমের ক্ষেত্রে আমরা একটি মেথড অর্থাৎ ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এই নিয়মে আমরা অঙ্কটি করেছিলাম। আজকে আমরা ডিসক্রিট সিরিজের প্রবলেম দেখব। তো একটু তোমাদেরকে বলে রাখি যে ডিসক্রিট সিরিজের আমরা কিভাবে বুঝবো। তো অঙ্কে যখন ভেরিয়েবল দেওয়া থাকবে এবং ভেরিয়েবলের সাথে ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে, তখন আমরা বুঝবো যে এটি হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক। সাধারণত কন্টিনিউয়াস সিরিজের যেটা থাকে সেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, কিন্তু ভেরিয়েবল দেওয়া থাকে না, সেখানে ক্লাস দেওয়া থাকে। তো যখন ক্লাস দেওয়া থাকে তখন সেটাকে আমরা সাধারণত কন্টিনিউয়াস সিরিজ হিসেবে ধরে থাকি, কিন্তু যখন ক্লাস দেওয়া থাকে না, শুধু ভেরিয়েবল দেওয়া থাকে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন সেটাকে আমরা বলি ডিসক্রিট সিরিজ। এটাকে গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভালও বলা হয়। তো চলো আমরা প্রথমে একটি প্রবলেম দেখি। এখানে কি বলা আছে যে ইউ আর গিভেন দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ভেরিয়েবল এক্স এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট রেঞ্জ অ্যান্ড ইটস কোফিশিয়েন্ট, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অ্যান্ড ইটস কোফিশিয়েন্ট, কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড ইটস কোফিশিয়েন্ট, মিন ডেভিয়েশন ফ্রম মিন অ্যান্ড ইটস কোফিশিয়েন্ট। তো আমরা যে অঙ্কটি দেখছি এখানে কিন্তু আমাদেরকে প্রথমেই কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হতে হবে যে এটা কোন ধরনের অঙ্ক। এটা কি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক, নাকি এটা ডিসক্রিট সিরিজের অঙ্ক, নাকি এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো এখানে যেহেতু আমাদের অঙ্কে কি দেয়া আছে, শুধু ভেরিয়েবল দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো আমরা আগেই বলেছিলাম যে অঙ্কে যদি ভেরিয়েবল এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটি হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক। তো ডিসক্রিট সিরিজের অঙ্ক যখন আমরা করব তখন আমরা আগেও বলেছিলাম যে প্রত্যেকটা মেথডের অঙ্কগুলোকে আমরা তিনভাবে করতে পারি, অর্থাৎ ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন ধরে করতে পারি, ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন ধরে করতে পারি, বা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে পারি। তো আমরা বলেছি যে আমরা প্রথমে কি করব, ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এই নিয়মে অঙ্কগুলো করব। তো চলো যাই, আমরা প্রথমে দেখি যে রেঞ্জ এবং কিভাবে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করা যায়। প্রথমে আমরা আসি রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় দেখি আমরা। তো আমরা জানি যে রেঞ্জ ইকুয়াল টু হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ হায়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে আমরা কি পাই, রেঞ্জ পাই। তো এখানে একটি জিনিস দেখো যে এখানে ভেরিয়েবল দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তো আমরা সবসময় কী করব, যেটা ভেরিয়েবল দেওয়া আছে সেই ভেরিয়েবল থেকেই কিন্তু আমরা হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা নিব। তাহলে ভেরিয়েবলের মধ্যে দেখো আমাদের হায়েস্ট ভ্যালু হচ্ছে 10 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা এই হায়েস্ট ভ্যালু থেকে যদি হায়েস্ট ভ্যালু 10 মাইনাস লোয়েস্ট ভ্যালু 2, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, রেঞ্জ পেয়ে যাচ্ছি 8। এবার আমরা শিখব কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হচ্ছে হায়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে আবার এটাকে যদি আমরা হায়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পেয়ে যাই। তাহলে আমাদের এখানে দেখো আমাদের হায়েস্ট ভ্যালু কত ছিল, 10 ছিল, আর আমাদের লোয়েস্ট ভ্যালু ছিল 2। তাহলে হায়েস্ট ভ্যালু 10 প্লাস লোয়েস্ট ভ্যালু 2 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি 66.67%। তো আশা করি বুঝতে পেরেছে সবাই।
তো আমরা এবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে যাই। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি ছিল ক্যালকুলেশন অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। তো আমরা আগেই জানি যে ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে কোয়ার্টাইল 1 এবং লাস্ট কোয়ার্টাইল যেটা সেটা কোয়ার্টাইল 3। তো আমরা এই ক্ষেত্রে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ যেটা সেটা হচ্ছে কোয়ার্টাইল 3 মাইনাস কোয়ার্টাইল 1। তাহলে আমাদেরকে কী করতে হবে যে কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 নির্ণয় করতে হবে। তো আমরা কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল বা মিডিয়ান যাই করি না কেন, আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে প্রথমে যদি অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হয়। তো চলে যাই আমরা প্রথমে কী করি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিই। তাহলে আমাদের প্রথম ফ্রিকোয়েন্সি ছিল 1, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 1ই হবে। তারপরে 4, তাহলে আমি 4 যদি 1-এর সাথে যোগ করি তাহলে কত পাচ্ছি 5 আর 6-এ 11-এর সাথে 4 যোগ করলে 15, 15-এর সাথে 2 যোগ করলে 17। তাহলে আমরা এখানে দেখলাম যে টোটাল ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ লাস্ট ফ্রিকোয়েন্সি এটা কী আছে, সমান আছে, সুতরাং আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো আমরা এবার কি করব, এবার আমরা প্রথমে কোয়ার্টাইল 1 নির্ণয় করব। তো আমরা জানি কি যে উই নো সাইজ অফ quartile 1 equal to n plus 1 divided by 4th observation। তো আমরা n কত দেখেছি, আমরা দেখেছি n হচ্ছে 17 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 4, তাহলে কত আসে 18/4। 18কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 4.5 এত অবজারভেশন। তো এখন কথা হচ্ছে যে এই 4.5তম অবজারভেশনটি আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আমরা যখন গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভাল হোক অথবা গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভাল হোক না কেন, এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সাইজ অফ কোয়ার্টাইল 1 যে মানটি পাওয়া যায় সেই মানটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির বিপরীতে যে ভেরিয়েবলটি থাকে সেটি হচ্ছে কোয়ার্টাইল 1। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখছি যে কোয়ার্টাইল 1 হচ্ছে আমার 4.5তম অবজারভেশন। তাহলে 4.5তম অবজারভেশন কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, তাহলে এখানে দেখো যে 4.5 এটা অবশ্যই 1-এর মধ্যে থাকবে না, এটা কোনটার মধ্যে থাকবে, 5-এর মধ্যে থাকবে। তাহলে এই 5-এর এগেনস্টে যে ভেরিয়েবলটা আছে, 5-এর এগেনস্টে আমাদের কত ভেরিয়েবল দেওয়া আছে, ভেরিয়েবল দেওয়া আছে 3। তাহলে আমাদের এই ক্ষেত্রে কোয়ার্টাইল 1 হবে 3। তাহলে আমরা এখানে কি লিখব, হিয়ার 4.5 observation lies in cumulative frequency 5 and its opposite variable is 3. So কোয়ার্টাইল 1 ইকুয়াল টু 3। আমরা কি বুঝতে পেরেছি যে আমরা কি বলেছি, আমরা বলেছি যে সাইজ অফ কোয়ার্টাইল 1টা হচ্ছে যে n+1/4তম অবজারভেশনটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির বিপরীতে যে ভেরিয়েবলটি থাকবে সেই ভেরিয়েবলটি হবে কোয়ার্টাইল 1। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আমার সাইজ অফ কোয়ার্টাইল 1 হচ্ছে 4.5, এই 4.5 এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5-এর মধ্যে আছে, যে কারণে 5-এর বিপরীতে যে ভেরিয়েবল আছে 3, এটি হবে আমাদের কোয়ার্টাইল 1। এবার আমরা দেখব যে কোয়ার্টাইল 3 কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো উই নো কোয়ার্টাইল 3, আমরা বেটার এটা মুছে তারপরে আমরা করি তাহলে একটু বেটার। তো আমরা কোয়ার্টাইল 3 করব। এবার কোয়ার্টাইল 3 করতে হলে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমরা যদি 3 অ্যাড করে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি যে 18কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাওয়া যায় 54, আর 54কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাই 13.5।
5। তো এই 13.5 এটা যে অবজারভেশনের মধ্যে আছে 13.5 অবজারভেশন, এটা কোনটার মধ্যে? দেখো যে আমাদের এক্ষেত্রে কোয়ার্টাইল সাইজ অফ কোয়ার্টাইল 3 কত আসলো? 13.5। এই 13.5 এটি আছে 15-এর মধ্যে। তো এই 15-এর বিপরীতে আমাদের যে ভেরিয়েবলটা দেওয়া আছে, দেখো ভেরিয়েবলটা কত? 8। তাহলে আমাদের এই ক্ষেত্রে এটা কোনটার মধ্যে আছে? লাইজ ইন কিউরেটিভ ফ্রিকোয়েন্সি 15 and its opposite variable is 8. সো আমাদের কোয়ার্টাইল 3 সমান হচ্ছে 8। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের কোয়ার্টাইল 3 অর্থাৎ 13.5 অবজারভেশনটি এটা 15-এর মধ্যে ছিল, 15-এর অপোজিট ভেরিয়েবল হচ্ছে 8। সো আমাদের কোয়ার্টাইল 3 হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে ইজিলি কী করতে পারি? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে পারি। তাহলে আমরা এখানে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করি। তাহলে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইকুয়াল আমরা কি জানি? কোয়ার্টাইল 3 মাইনাস কোয়ার্টাইল 1। তাহলে আমাদের কোয়ার্টাইল 3 আমরা কত পেলাম? 8 পেলাম, আর কোয়ার্টাইল 3 আমরা পেয়েছি কত? 3। তাহলে 8 থেকে আমরা যদি 3 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পাচ্ছি 5। এবার আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। তো আমরা কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ সমান আমরা কি জানি? যে কোয়ার্টাইল 3 থেকে কোয়ার্টাইল 1 বাদ দিয়ে একে যদি কোয়ার্টাইল 3 প্লাস কোয়ার্টাইল 1 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পাই। তাহলে আমরা আগেই জেনেছি যে কোয়ার্টাইল 3 আমরা কত পেয়েছি? 8 পেয়েছি, এবং কোয়ার্টাইল 1 আমরা পেয়েছি 3। তাহলে 8 প্লাস 3 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5 11 ইন্টু 100। এটাকে যদি আমরা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাচ্ছি? 45.45%। তো এটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট। তাহলে প্রথমে আমরা আসি যে কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা কীভাবে নির্ণয় করব। তো আমরা জানি যে কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল টু কোয়ার্টাইল 3 মাইনাস কোয়ার্টাইল 1 ডিভাইডেড বাই 2। তো আমরা আগেই জানি যে কোয়ার্টাইল 1 আমাদের ছিল 3, কোয়ার্টাইল 3 ছিল আমাদের 8। তাহলে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন কত পাবো? 8 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হচ্ছে? 5 to 2.5। তাহলে আমরা এখানে কি পেলাম? যে কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা পেলাম 2.5। এবার আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে কোয়ার্টাইল 3 মাইনাস কোয়ার্টাইল 1 ডিভাইডেড বাই কোয়ার্টাইল 3 প্লাস কোয়ার্টাইল 1 ইন্টু 100। তো এখানে একটি বিষয় বলি যে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন কি ছিল? কোয়ার্টাইল ডেভিয়েশন ছিল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা যদি কি করি, এটাকে যদি আমরা কোয়ার্টাইল 3 প্লাস কোয়ার্টাইল 1 মাইনাস ডিভাইড বাই 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেটলি কি হয়? এটাই আসে যে কোয়ার্টাইল 3 মাইনাস কোয়ার্টাইল 1 ডিভাইড বাই কোয়ার্টাইল 3 প্লাস কোয়ার্টাইল 1 ইন্টু 100। তাহলে আমরা সরাসরি আমরা এই সূত্রে চলে যেতে পারি। তো আমাদের কোয়ার্টাইল 3 আমাদের কত ছিল? কোয়ার্টাইল 3 হচ্ছে 8, কোয়ার্টাইল 1 হচ্ছে 3, আর 8 প্লাস 3 ইন্টু হচ্ছে 100। তো আমরা এখানে পাচ্ছি কত? 5 11 ইন্টু হচ্ছে 100। তো আমরা আগেই আসলে 5/11 আমরা করেছিলাম, সেটা কত ছিল? 45.45%। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন পাচ্ছি 45.45%। এবার আমরা আসি আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে। 4 নম্বর রিকোয়ারমেন্টে কী বলা ছিল? যে ক্যালকুলেশন অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট। তো আমরা চলে যাই এখন মিন ডেভিয়েশন ফ্রম মিন প্রথমে নির্ণয় করি, তারপর এখান থেকে আমরা কি করব? মিন ডেভিয়েশন
ফ্রম মিনের কফিশিয়েন্ট নির্ণয় করব। তো এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি যে মিন ডেভিয়েশন কিন্তু তিনভাবে করা যায়। একটি হচ্ছে মিন ডেভিয়েশন ফ্রম মিন, আরেকটি মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মুড। তো আমাদের অঙ্কে যদি কোনো কিছু না বলা থাকে এই তিনটি ভাবে আমাদের কি দেখাতে হবে, মিন ডেভিয়েশন করে দেখাতে হবে। আর অঙ্কে যেহেতু আমাদের এখানে বলা আছে যে মিন ডেভিয়েশন ফ্রম মিন অ্যান্ড ইটস কফিশিয়েন্ট আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন করব। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিন করতে হলে আমাদের কি লাগবে, যে আমাদের সূত্রটি হচ্ছে সামেশন এফ মডিউলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। অর্থাৎ আমরা যদি মিন ডেভিয়েশন ফ্রম মিন করতে চাই তাহলে আমাদের কিন্তু এই সামেশন এফ মডিউলাস ইন্টু মডিউলাস এক্স মাইনাস এক্স বার এটা কিন্তু আমাদেরকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্স বার নির্ণয় করতে হবে। তো এক্স বার আমরা কীভাবে নির্ণয় করব, আমরা সামেশন এফ এক্সকে আমরা যদি এন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা এক্স বার পাবো। তো আমরা প্রথমে কি করি যে এক্স বার নির্ণয় করার জন্য আমাদেরকে কি লাগবে, সামেশন এফ এক্স লাগবে, এই জন্য আমাদেরকে এফ এক্স নির্ণয় করতে হবে। তো আমরা টেবিলের মাধ্যমে কি করে নিই, আমরা এই জিনিসগুলো ক্যালকুলেশন করে নিই। প্রথমে আমরা সামেশন এফ এক্স নির্ণয় করি, তারপরে আমরা এক্স মডিউলাস এক্স মাইনাস এক্স বার, এরপরে আমরা ফ্রিকোয়েন্সি হোল ইন্টু মডিউলাস এক্স মাইনাস এক্স বার করে এর সামেশন করে নিব। তাহলে আমরা যদি এফ এক্স নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, এক্সকে যদি এফ দিয়ে গুণ করি তাহলে আমরা এফ এক্স পাবো। যেমন 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 4 12, 6 36, 4 8 32, এরপর হচ্ছে 20। তো আমরা এটাকে যদি সামেশন এফ এক্স যদি পেতে যাই তাহলে হবে 102। তো এই 102কে আমরা যদি ওয়ার্কিংস ট্রু করি, ওয়ার্কিংস ট্রুতে কী করব, আমরা এখানে এক্স বার নির্ণয় করব। তাহলে এক্স বার আমরা কি জানি যে সামেশন এফ এক্স বাই এন। তাহলে আমাদের সামেশন এফ এক্স আমরা পেয়েছি 102, দেন আমরা আমাদের এন ছিল কত, 17। তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি, ইকুয়াল টু 6। তো আমরা তাহলে কি পেলাম, আমরা এক্স বার পেয়ে গেলাম, এক্স বার কত পেলাম, 6 পেলাম। তাহলে এবার আমরা এক্স মাইনাস এক্স বার মডিউলাস নির্ণয় করব। তো আমাদের এক্স কিন্তু আমাদের জানা এবং এক্স বার আমরা এখানে কত পেলাম, এক্স বার পেলাম 6। তাহলে আমরা এই 6 প্রত্যেকটা এক্স থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা কত পাই, দেখো 2 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে 4 আসে, কিন্তু -4 আসে, কিন্তু মডিউলাস চিহ্ন থাকার কারণে এটা কি হবে, এটি 4 হবে। 3 থেকে যদি 6 বাদ দিই তাহলে 3, 6 থেকে 6 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, 10 থেকে 6 বাদ দিলে 4। এবার আমরা কি করব, এই এফ দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে আমরা এফ হোল ইন্টু মডিউলাস এক্স মাইনাস এক্স বার পাবো। তাহলে এফ 1 আর আমাদের এখানে 4, তাহলে 4ই হবে। 4 3 4 12, 6 দিয়ে 0কে গুণ করলে 0, 4 দিয়ে 2কে গুণ করলে 8, আর 2 দিয়ে আমরা যদি 4কে গুণ করি তাহলে পাচ্ছি 8। তাহলে আমরা সামেশন এফ মডিউলাস এক্স মাইনাস এক্স বার আমরা কত পাচ্ছি, 8 আর 16, 16 আর হলো 4 20, 32 পাচ্ছি আমরা। তাহলে আমরা এই এফ মডিউলাস এক্স মাইনাস এক্স বার আমরা কত পাচ্ছি, 32। আমরা এবার সামেশন এফ হোল ইন্টু মডিউলাস এক্স মাইনাস এক্স বারের মানটি আমরা সূত্রে বসিয়ে দিই। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 32 ডিভাইডেড বাই, আমরা এক্ষেত্রে এন এর মান আমাদের কত, 17। তাহলে 17 যদি হয় তাহলে আমরা যদি 32কে 17 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 1.88। তাহলে এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন নির্ণয় করব। তো আমরা কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন এর সূত্রটি কি জানি, মিন ডেভিয়েশন ফ্রম মিন ডিভাইডেড বাই মিন ইন্টু 100। তো আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন কত পেয়েছি, মিন ডেভিয়েশন ফ্রম মিন পেয়েছি 1.88। তাহলে 1.88, আর আমরা এক্স বার কত পেয়েছি, এক্স বার পেয়েছি 6।
তাহলে আমরা 1.88কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 31.33%। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপরে অঙ্কে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। পরিশেষে একটি আহ্বান রেখে আজকের ক্লাসটি শেষ করব, সেটি হচ্ছে যে ওই সকল কুলাঙ্গার যারা আমাদের দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল, বর্তমান সরকার অবশ্যই চেষ্টা করছে। তারপর আমার আবেদন থাকবে বর্তমান সরকার সেই কুলাঙ্গারদেরকে বিদেশের মাটি থেকে ধরে এনে বাংলাদেশে তাদের শাস্তি কার্যকর করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।